আমি একজন ৮১ বছর Are you বয়সী গ্রিক sure about বিপত্নিকের সাথে this? একটিমাত্র লক্ষ্য নিয়ে Yes, বিবাহবন্ধনে it আবদ্ধ must হয়েছিলাম, be done. আর তা হল I তার understand. উত্তরাধিকার দখল করা। কিন্তু বাসর রাতেই আমি স্তব্ধ হয়ে গেলাম যখন সে আমার সামনেই তার লোহার সিন্দুকটি খুলে ধরল এবং বলল, এখনই সব নিয়ে নাও। আমি সত্যিই তুমি কে তা জানার জন্য আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করব না। তার নাম ছিল নিকোলাস পানাজিওটোপুলাস, একজন গ্রিক তুলা ব্যবসায়ী যিনি ৫০ বছর ধরে আলেকজান্ড্রিয়ায় বসবাস করছেন। ক্যাম্প সিজার এলাকায় পুরনো বাড়ি নিলামের এক অনুষ্ঠানে তার সাথে আমার দেখা হয়েছিল। আমি একটি মার্বেল স্তম্ভের পাশে দাঁড়িয়েছিলাম যখন শুনলাম সে ভীষণভাবে কাশছে। আমি ঘুরে তাকালাম এবং দেখলাম সে কাঁপানো হাতে নিজের বুক চেপে ধরে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি কি ঠিক আছেন জনাব? সে তার ফ্যাকাশে নীল চোখে আমার দিকে তাকালো এবং বলল, আমার শুধু এক গ্লাস জল দরকার। আমি কাছের বুফে থেকে তার জন্য জল নিয়ে এলাম। সে ধীরে ধীরে তা পান করল এবং বলল, তুমি কি মিশরীয়? আমি মাথা নাড়ালাম। সে বলল, আমার নাম নিকোলাস। অনেক আগে লায়লা নামে এক মিশরীয় মেয়েকে চিনতাম। আমি হাসলাম এবং বললাম, আমার নাম সালমা, তবে আমার ফুফুর নাম লায়লা। আমি অবশ্যই মিথ্যে বলেছি, আমার এই নামে কোনো ফুফু ছিল না, কিন্তু আমি দেখলাম মুহূর্তের জন্য তার চোখ দুটো চিকচিক করে উঠল। নিলাম শেষ হওয়ার পর সে বিনা দ্বিধায় আমার ফোন নম্বর চাইল এবং আমি তা দিয়ে দিলাম। পরের দিন সে আমাকে ফোন করে বলল, তুমি কি সিসিল হোটেলে রাতের খাবার খেতে পছন্দ করবে? আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম। আমি একটি সাধারণ কালো পোশাক পরলাম এবং জুমার বাজার থেকে কেনা একটি সস্তা পারফিউম মাখলাম। সে প্রবেশদ্বারের কাছে আমার জন্য অপেক্ষা করছিল। তার পরনে ছিল পুরনো ধাঁচের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ইস্ত্রি করা ধূসর স্যুট। আমরা সমুদ্রমুখী একটি টেবিলে বসলাম। সে গ্রিল করা বড়ি মাছের অর্ডার দিল আর আমি চিংড়ি। খাবার সময় সে আমাকে জিজ্ঞেস করল, সালমা, তুমি কি কাজ করো? আমি বললাম, আমি একটি আমদানি কোম্পানিতে সেক্রেটারি হিসেবে কাজ করতাম, কিন্তু ২ মাস আগে তারা শাখাটি বন্ধ করে দিয়েছে। এটি সত্যি ছিল, তবে আমি তাকে বলিনি যে আমি কোম্পানির সিল চুরি করে আত্মারিন এলাকায় এক দালালের কাছে বিক্রি করার অপরাধে চাকরি হারিয়েছিলাম। সে আমার পরিবার সম্পর্কে জানতে চাইল। আমি বললাম, আমার বাবা কয়েক বছর আগে মারা গেছেন এবং মা আইসিইউতে থাকেন। আমাদের মধ্যে খুব একটা কথা হয় না। এটি আরেকটি মিথ্যা। আমার মা বেঁচে ছিলেন এবং মোহররম বে এলাকার একটি জরাজীর্ণ অ্যাপার্টমেন্টে থাকতেন, তবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম কারণ সে আমার মাদকাসক্ত ভাইয়ের ঋণ পরিশোধ করতে তার একমাত্র গয়না বিক্রি করে দিয়েছিল। নিকোলেস তার জীবনের কথা বলতে থাকল। সে বলল, সোফিয়া নামে এক গ্রিক মহিলার সাথে আমার বিয়ে হয়েছিল। ৭ বছর আগে ফুসফুসের ক্যান্সার এসে মারা গেছে। তার কথা বলার সময় চোখের কোণে জল দেখলাম। সে বলল, আমাদের কোনো সন্তান হয়নি। আমরা বহু বছর চেষ্টা করেছি, কিন্তু ঈশ্বর চাননি। আমি টেবিলের ওপর তার হাত ধরলাম এবং বললাম, আমি দুঃখিত নিকোলাস। সে বিষণ্ণ হাসিতে বলল, তুমি খুব দয়ালু সালমা। আজকাল এমন দয়ালু মানুষের দেখা খুব কমই পাওয়া যায়। আমার বুকে অপরাধবোধের সামান্য খোঁচা লাগল, কিন্তু আমি তা এড়িয়ে গেলাম। আমার মাথায় লক্ষ্য পরিষ্কার ছিল, এই লোকটা ধনী, বৃদ্ধ এবং একা, আর তার মৃত্যুর পর সব সম্পদ আমার হবে। বারবার সাক্ষাতের ১ মাস পর সে আমাকে সাদবি এলাকায় তার ভিলাতে নিয়ে গেল। এটি ৩ তলা বিশিষ্ট একটি বিশাল ভিলা ছিল, যার সামনের বাগানটি বোগেনভিলিয়া গাছে ভরা ছিল। আমরা মূল হলে প্রবেশ করলাম, যা গ্রিক অ্যান্টিক আর পুরনো ছবিতে ঠাসা ছিল। সে দেয়ালে টাঙানো একটি বড় ছবির দিকে ইশারা করে বলল, এটি আমাদের বিয়ের দিনের সোফিয়া। সেটা ছিল ১৯৬৫ সাল। আমি ছবিটির দিকে তাকালাম। সে লম্বা কালো চুল আর চওড়া হাসির এক সুন্দরী নারী ছিল। সে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি চা খাবে? আমি বললাম, হ্যাঁ প্লিজ। সে রান্নাঘরে গেল এবং ১০ মিনিট পর এক ট্রে চা নিয়ে ফিরে এলো। সে আমার জন্য চা ঢালল এবং বলল, সালমা, আমি একজন বৃদ্ধ মানুষ এবং আমার হাতে বেশি সময় নেই। আমি তার কথা শেষ করার অপেক্ষায় তার দিকে তাকালাম। সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি অবাক হবার ভান করলাম না, কারণ আমি এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম। আমি বললাম, কিন্তু আপনি তো আমাকে চেনেনই না নিকোলাস। সে বলল, আমি যতটুকু জানি সেটাই যথেষ্ট। তুমি আমার মতো একজন দয়ালু ও একা নারী, এবং আমি এই বড় বাড়িতে একা মরতে চাই না। সে আমার হাত ধরে বলল, আমি তোমাকে আমাকে ভালোবাসতে বলবো না। আমি জানি ভালোবাসার জন্য সময়ের প্রয়োজন, এবং আমার হাতে তা নেই।
তবে আমি তোমাকে সব দেব। আমি জিজ্ঞেস করলাম, সব? সে মাথা নেড়ে বলল, ভিলা, ব্যাংকের টাকা, আমার সব সম্পত্তি আমাদের বিয়ের পরপরই তোমার নামে হয়ে যাবে। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল। এটি আমার কল্পনার চেয়েও সহজ ছিল। আমি বললাম, আমার ভাবার জন্য সময় দরকার। সে বলল, প্রিয়তমা, তোমার যত সময় প্রয়োজন নাও। আমি সিদি জাবের এলাকায় আমার ছোট্ট অ্যাপার্টমেন্টে ফিরে এলাম এবং বিজয়ের আনন্দ অনুভব করলাম। আমি আমার বান্ধবী নাদিয়াকে ফোন করলাম, যে একমাত্র আমার পরিকল্পনার কথা জানত। আমি তাকে বললাম সে বিয়েতে রাজি হয়েছে এবং বলেছে সবকিছু আমার নামে লিখে দেবে। নাদিয়া ফোনে চিৎকার করে বলল, দারুণ খবর সালমা, তুমি 1 বছরেরও কম সময়ে কোটিপতি হয়ে যাবে। আমি হেসে বললাম, হয়তো আরও আগে। লোকটার বয়স 81 বছর, বিয়ের 1 মাস পরেই মরে যেতে পারে। নাদিয়া বলল, সাবধান থেকো, অন্য কোনো উত্তরাধিকারী নেই তো? আমি বললাম, সে বলেছে তার কোনো সন্তান বা জীবিত ভাইবোন নেই, আমিই হব একমাত্র উত্তরাধিকারী। নাদিয়া বলল, ঈশ্বর তোমার সহায় হন। 2 সপ্তাহ পর আমি বিয়েতে রাজি হলাম। নিকোলাস খুব খুশি হল এবং তার শারীরিক দুর্বলতা সত্ত্বেও আমাকে জড়িয়ে ধরল। সে বলল, আমি সব আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করব। সত্যি 10 দিনের মধ্যে সবকিছু প্রস্তুত হয়ে গেল। মাহাত্তাত আল রামাল এলাকার একটি ছোট রেজিস্ট্রি অফিসে আমাদের বিয়ে হল। সেখানে কাজী এবং 2 জন অপরিচিত সাক্ষী উপস্থিত ছিল। আমি ফুয়াদ স্ট্রিটের একটি দোকান থেকে কেনা একটি সাধারণ সাদা পোশাক পরেছিলাম এবং নিকোলাস তার সেই ধূসর স্যুটটি পরেছিল। চুক্তি সই করার পর কাজী বললেন, আপনাদের অভিনন্দন। নিকোলাস হাসল এবং ধন্যবাদ জানাল। সে আমার হাত ধরে বলল, এখন তুমি আমার স্ত্রী সালমা। আমরা একটি পুরনো ট্যাক্সিতে করে ভিলাতে ফিরলাম। পথে সে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি খুশি? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি আসলে খুশি ছিলাম না। আমি অস্থির ছিলাম এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছিলাম। ভিলাতে পৌঁছানোর পর সে দরজা খুলে বলল, ভেতরে এসো আমার প্রিয় স্ত্রী। আমি হলে ঢুকলাম। জায়গাটা খুব শান্ত ছিল। শুধু দেয়ালের পুরনো ঘড়ির শব্দ শোনা যাচ্ছিল। আমি গাঢ় চামড়ার সোফায় বসলাম এবং সে কমলালেবুর রস আনতে রান্নাঘরে গেল। কয়েক মিনিট পর সে ফিরে এসে আমার পাশে বসল। সে আমাকে রসের গ্লাস দিল এবং বলল, আমার জন্য 1 মিনিট অপেক্ষা করো। সে কষ্ট করে উঠে দাঁড়াল এবং ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আমি আমার মাথার ওপর তার পায়ের আওয়াজ শুনলাম এবং তারপর একটি দরজা খোলার শব্দ। 5 মিনিট পর সে নিচে নেমে এলো। তার হাতে ছিল কালো রঙের একটি ছোট লোহার বাক্স। সে আবার আমার পাশে বসল এবং কাঁচের টেবিলের ওপর বাক্সটি রাখল। সে পকেট থেকে একটি ছোট চাবি বের করে বাক্সটি খুলল। বাক্সটি কাগজ আর গয়নায় ঠাসা ছিল। সে একটি পুরনো হলদেটে কাগজ বের করে বলল, এটি ভিলার মালিকানা দলিল। অর্ধেক আমার নামে আর অর্ধেক সোফিয়ার নামে ছিল, কিন্তু তার মৃত্যুর পর সব আমার নামে হয়ে গেছে। এরপর সে আরেকটি নতুন কাগজ বের করে বলল, এটি মানসিয়া এলাকার একটি দোকানের মালিকানা দলিল। আগে আমি সেটি ভাড়া নিতাম, কিন্তু 3 বছর আগে কিনে নিয়েছি। সে একটি চেক বইও বের করল এবং বলল, এটি ব্যাংকের অ্যাকাউন্ট। এতে প্রায় 12,200,000 মিশরীয় পাউন্ড আছে। আমার মাথা কিছুটা ঝিমঝিম করে উঠল। এই অঙ্কটা আমার ভাবনার চেয়েও অনেক বেশি ছিল। তারপর সে আমার দিকে তাকালো এবং এমন একটি বাক্য বলল, যা আমার শরীরের রক্ত জমিয়ে দিল। সে বলল, এখনই সব নিয়ে নাও। আমি সত্যিই তুমি কে তা জানার জন্য আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করব না। আমি কথা বলার জন্য মুখ খুললাম, কিন্তু কোনো শব্দ বেরোল না। সে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না সালমা। আমার বয়স হলেও আমি বোকা নই। আমার বুক ধরফড় করতে লাগল। সে বলল, নিলামে আমি তোমাকে দেখেছিলাম। তুমি ক্ষুধার্ত চোখে ধনী লোকগুলোর দিকে তাকাচ্ছিলে। আর যখন আমি কাশলাম এবং তুমি আমার দিকে তাকালে, আমি তোমার চোখে হিসেব দেখছিলাম। আমি অস্বীকার করার চেষ্টা করে বললাম, না নিকোলাস, আমি এসব কিছু ভাবছিলাম না। সে হাত তুলে আমাকে থামিয়ে দিল এবং বলল, দয়া করে আমাকে শেষ করতে দাও। সে বলতে থাকল, আমি জেনে শুনেই তোমাকে বেছে নিয়েছি। আমি তোমাকে বেছে নিয়েছি কারণ আমি তোমার মধ্যে আমার মতোই এক হতাশ মানুষকে দেখেছি, যদিও তোমার হতাশাটা অন্যরকম। আমি মাটির দিকে তাকালাম, তার চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম না। সে বলল, আমি জানি তুমি টাকা চেয়েছিলে এবং আমি তোমাকে টাকা দিচ্ছি, তবে একটি শর্তে। আমি মাথা তুলে জিজ্ঞেস করলাম, শর্তটা কি? সে বলল, আমার মৃত্যু পর্যন্ত তোমাকে আমার সাথে থাকতে হবে। আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, শুধু এই বাড়িতে থাকবে, রাতের খাবারের সময় আমার সাথে কথা বলবে, যখন আমি টিভি দেখব তখন আমার পাশে বসবে। আমি খালি দেয়ালের দিকে তাকিয়ে একা মরতে চাই না। আমার বুকে অদ্ভুত এক অনুভূতি হল, লজ্জা, রাগ আর ভয়ের সংমিশ্রণ। আমি বললাম, আপনি কেন এমন করছেন?
কেন আমাকে সবকিছু দিচ্ছেন যখন আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি না? সে বিষণ্ণ হাসিতে বলল, কারণ আমি একাকিত্বে ক্লান্ত হয়ে গেছি সালমা। আমি নীরবতায় ক্লান্ত, এই খালি প্রাসাদে মৃত্যুর অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত। সে কাঁপানো হাতে শক্ত করে আমার হাত ধরল এবং বলল, আমি জানি এটি ভালোবাসা নয়, এটি একটি চুক্তি। আমি তোমাকে আর্থিক নিরাপত্তা দিচ্ছি, আর তুমি আমাকে আমার শেষ দিনগুলোতে মানসিক নিরাপত্তা দিচ্ছ। সে বাক্সটি আমার দিকে ঠেলে দিয়ে বলল, সব কাগজ নাও, আগামীকাল আইনজীবীর কাছে গিয়ে সব কিছু তোমার নামে ট্রান্সফার করে নাও। আমি বেঁচে থাকতেই দেখতে চাই তুমি পালিয়ে যাও নাকি থেকে যাও, আমি এখনই জানতে চাই। সে কষ্টে উঠে দাঁড়াল এবং বলল, আমি শোবার ঘরে যাচ্ছি। আগামীকাল সকালে নাস্তায় যদি তোমাকে দেখি তবে বুঝব তুমি চুক্তিটি গ্রহণ করেছ, আর যদি না দেখি তবে বুঝব তুমি যা পেয়েছ তা নিয়েই চলে গেছ। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, আর আমি সোফায় পাথরের মতো বসে থাকলাম। আমার সামনে খোলা বাক্সটি পড়েছিল, সেখানে সব কাগজ ছিল, ভিলার দলিল, দোকানের দলিল, চেক বই, সব কিছু। আমি চাইলে এখনই এগুলো নিয়ে পালিয়ে যেতে পারতাম, সবকিছু বিক্রি করে অন্য কোনো শহরে হারিয়ে যেতে পারতাম। কিন্তু কিছু একটা আমাকে থামিয়ে দিল। তার কথাগুলো আমার মাথায় বাজছিল। আমি সত্যিই তুমি কে তা জানার জন্য আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করব না। সে আমাকে ভয় পাচ্ছিল না, সে আমাকে আটকে রাখার চেষ্টাও করছিল না, বরং সে আমাকে বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। আমি কাগজগুলো হাতে নিলাম এবং একে একে পড়তে শুরু করলাম। ভিলার দলিলে সাতবি এলাকার সঠিক ঠিকানা লেখা ছিল। জমির আয়তন ৩২০ বর্গমিটার। মানসিয়া এলাকার দোকানটির আয়তন ৫০ বর্গমিটার। বর্তমানে মাসে ২৫০০ পাউন্ড ভাড়ায় সেটি এক কাপড় বিক্রেতার কাছে ভাড়া দেওয়া আছে। ব্যাংক অফ আলেকজান্ড্রিয়ার চেক বইয়ে বর্তমান ব্যালেন্স ১২,৩৮,০০০ পাউন্ড এবং ৩১৭ পিয়াস্ত্রে। সংখ্যাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এটি আমার সারা জীবনের স্বপ্নের চেয়েও বেশি কিছু ছিল। কিন্তু নিকোলাসের কণ্ঠস্বর এই সংখ্যার চেয়েও জোরালো ছিল। আমি একা মরতে চাই না। সে কিভাবে জানল? সে কিভাবে আমাকে এত সহজে পড়ে ফেলল? মুহূর্তের জন্য আমার রাগ হলো। আমি ভেবেছিলাম আমি খুব ভালো অভিনেত্রী, ভেবেছিলাম আমি তাকে সফলভাবে ঠকিয়েছি, কিন্তু সে শুরু থেকেই সব জানত। সে জেনেও আমাকে বিয়ে করেছিল। সে কোনো শিকার ছিল না, বরং সে আমার মতোই এক হতাশ মানুষ ছিল। সে টাকা দিয়ে সঙ্গ কেনার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তার দেওয়ার মতো আর কিছুই ছিল না। আমি কাগজগুলো বাক্সে ভরে সেটি বন্ধ করলাম। বড় হলঘরটির চারদিকে তাকালাম। জায়গাটি পুরনো আসবাবপত্র আর দেয়ালে টাঙানো ছবিতে ঠাসা ছিল। নিকোলাস আর সোফিয়ার বিয়ের ছবি, সমুদ্র সৈকতে তাদের ছবি, ভিলার বাগানে তাদের ছবি। সে তাকে সত্যিই ভালোবাসত। তার পুরো জীবন এই দেয়ালগুলোতে ঝুলেছিল, আর এখন সে আমাকে তার শেষ জীবনের অংশ হওয়ার প্রস্তাব দিচ্ছে। ভালোবাসা দিয়ে নয়, শুধু উপস্থিতি দিয়ে। আমি সোফা থেকে উঠলাম এবং বাক্সটি হাতে নিলাম। সিঁড়ি বেয়ে উঠতে আমার পা ভারী হয়ে আসছিল। আমি উপরের তলায় পৌঁছলাম। সেখানে ৩টি ঘর ছিল। একটির দরজা আধখোলা ছিল। আমি ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। সেটি একটি বড় শোবার ঘর ছিল, যেখানে বিশাল কাঠের বিছানা আর গাঢ় নীল রঙের পর্দা ছিল। আমি দেখলাম নিকোলাস বিছানার ধারে বসে ধীরে ধীরে তার জুতো খুলছে। সে আমাকে দেখে থেমে গেল এবং কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে রইল। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, আমি বাক্সটি কোথায় রাখব? সে আমার হাতের বাক্সের দিকে তাকালো এবং বলল, ওখানে কোণে, পর্দার পেছনে সিন্দুকে রাখো। আমি নির্দেশিত কোণটির দিকে গেলাম। পর্দা সরাতেই একটি বড় ছাই রঙের লোহার সিন্দুক দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এটি কিভাবে খুলব? সে বলল, পাসওয়ার্ড হল সোফিয়ার জন্ম তারিখ ২০/৯/১৯৪৩। আমি সংখ্যাগুলো চাপলাম, ধাতব শব্দ হল এবং সিন্দুকটি খুলে গেল। সেটি একদম খালি ছিল। আমি বাক্সটি ভেতরে রাখলাম এবং সেটি বন্ধ করে দিলাম। আমি ঘুরতেই দেখলাম সে এখনও বিছানার ধারে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, শোয়ার আগে আপনার কি কিছু দরকার? সে মাথা নেড়ে বলল, না ধন্যবাদ। তোমার ঘরটি ডানের দ্বিতীয় ঘরটি। আমি বিয়ের আগেই তোমার জন্য সেটি প্রস্তুত করে রেখেছিলাম। আমার গলায় কিছু একটা আটকে গেল। আমি বললাম, ঠিক আছে, শুভরাত্রি। সে বলল, শুভরাত্রি সালমা। আমি ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করলাম। অন্ধকার করিডোর দিয়ে হেঁটে সে যে ঘরের কথা বলেছে সেখানে পৌঁছলাম। দরজা খুলতেই দেখলাম ঘরটি ছোট কিন্তু পরিষ্কার ও পরিপাটি। বিছানায় নতুন সাদা চাদর বিছানো ছিল। পাশের টেবিলে একটি ছোট ফুলদানিতে একটি লাল গোলাপ রাখা ছিল। আমি ফুলটি স্পর্শ করলাম। সেটি আসল এবং তাজা ছিল। সে বিয়ের আগেই আমার জন্য ঘর সাজিয়ে রেখেছিল। সে জানত আমি তার সাথে একই ঘরে শোব না। সে সব জানত।
আমি বিছানায় বসলাম এবং ব্যাগ থেকে ফোন বের করলাম। নাদিয়াকে ফোন করার কথা ভাবলাম, কিন্তু করলাম না। আমি তাকে কি বলতাম? যে পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু এমনভাবে যা আমি আশা করিনি। যে বৃদ্ধ লোকটি সব ধরে ফেলেছে এবং তা সত্ত্বেও আমাকে সবকিছু দিয়ে দিয়েছে। আমি ফোনটি টেবিলে রেখে বিছানায় শুয়ে পড়লাম। সাদা ছাদের দিকে তাকালাম, কোণে কিছুটা নোনা ধরার দাগ ছিল। পালানোর কথা ভাবলাম। আমি চাইলে ভোরে ঘুম থেকে উঠে সিন্দুক থেকে বাক্সটি নিয়ে নিকোলাস ওঠার আগেই ভিলা থেকে বেরিয়ে যেতে পারতাম। আমি আইনজীবীর কাছে গিয়ে সব নিজের নামে করে নিয়ে অদৃশ্য হয়ে যেতে পারতাম। কিন্তু তার কথাগুলো কানে বাজছিল। আগামীকাল সকালে নাস্তায় যদি তোমাকে দেখি, তবে বুঝব তুমি চুক্তিটি গ্রহণ করেছ। ভোরে আজানের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ভালো করে ঘুমাতে পারিনি। প্রতি ঘণ্টায় ঘুম ভেঙে যাচ্ছিল, আর সিন্দুকে রাখা বাক্সটির কথা মনে পড়ছিল। আমি বিছানা থেকে নেমে ঘরের সাথে লাগানো ছোট বাথরুমে মুখ ধুয়ে নিলাম। আয়নায় নিজের দিকে তাকালাম। আমার চোখ দুটো লাল আর মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নিজেকে প্রশ্ন করলাম, সালমা, তুমি কি করছ? কিন্তু কোনো উত্তর পেলাম না। আমি কালকের সেই সাদা পোশাকটিই পরলাম এবং সিঁড়ি বেয়ে নিচে নামলাম। পুরো ভিলা নিঝুম হয়েছিল। আমি রান্নাঘরে ঢুকলাম। সেটি সাদা আর নীল টাইলসের বড় একটি রান্নাঘর ছিল। ফ্রিজ খুললাম। সেটি প্রায় খালি ছিল, শুধু কিছু পনির, জলপাই আর এক বোতল দুধ। আমি দুধ নিয়ে গ্লাসে ঢাললাম। জানলার পাশের একটি কাঠের চেয়ারে বসে আমি ধীরে ধীরে দুধ পান করতে লাগলাম। জানলা দিয়ে আমি বাগানের দিকে তাকাচ্ছিলাম। ভোরের মৃদুমন্দ বাতাসে বোগেনভিলিয়া গাছগুলো দুলছিল। আমি সিঁড়িতে ধীর পায়ের আওয়াজ শুনলাম। ঘুরে দেখলাম নিকোলাস রেলিং ধরে নিচে নামছে। তার পরনে ছিল হালকা নীল পায়জামা আর পুরনো চামড়ার চটি। শেষ ধাপে পৌঁছে সে রান্নাঘরের দিকে তাকালো এবং আমাকে দেখে থমকে গেল। তারপর সে সামান্য হাসল এবং বলল, শুভ সকাল সালমা। আমি বললাম, শুভ সকাল। সে রান্নাঘরে ঢুকে বলল, দেখছি তুমি খুব সকালেই উঠে পড়েছ। আমি বললাম, আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। সে মাথা নেড়ে বলল, আমিও তাই। নতুন জায়গায় প্রথম রাত সবসময় একটু কঠিন হয়। সে ফ্রিজ খুলে সামান্য খাবার দেখে বলল, মনে হচ্ছে আমি যথেষ্ট খাবার কিনতে ভুলে গিয়েছিলাম। সে ফ্রিজ বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কাছের কোনো ক্যাফেতে গিয়ে নাস্তা করতে পছন্দ করবে? আমি কিছুটা ইতস্তত করে বললাম, ঠিক আছে। সে বলল, চমৎকার, আমি পোশাক পরে নিচ্ছি, আমরা 10 মিনিট পরেই বের হব। সে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আর আমি রান্নাঘরে রয়ে গেলাম। আমি এখানে থেকে যাওয়ার অর্থ নিয়ে ভাবছিলাম। আমি রাতে পালিয়ে যাইনি, বাক্স নিয়ে উধাও হইনি। আমি এখানে তার রান্নাঘরে বসে আছি, তার দেওয়া দুধ পান করেছি এবং তার সাথে নাস্তা করতে যেতে রাজি হয়েছি। এর মানে কি আমি চুক্তিটি গ্রহণ করেছি? আমি কি উত্তরাধিকারের বিনিময়ে এমন একজন বৃদ্ধের সাথে এই ভিলাতে থাকতে প্রস্তুত যাকে আমি ভালোবাসি না? 10 মিনিট পর নিকোলাস বেজ রঙের প্যান্ট আর সাদা শার্ট পরে নিচে নামল। সে বলল, তুমি কি তৈরি? আমি উঠে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ। আমরা ভিলা থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে শুরু করলাম। সকালটা সুন্দর ছিল, রোদ তখনও করা হয়নি আর রাস্তাঘাট প্রায় খালি ছিল। 5 মিনিট হাঁটার পর আমরা রাস্তার মোড়ের একটি ছোট ক্যাফেতে পৌঁছলাম। ক্যাফেটি পুরনো ছিল, তার দেয়ালগুলো ফ্যাকাশে সবুজ আর আসবাবপত্র কাঠের। আমরা কোণের একটি টেবিলে বসলাম। একজন ওয়েটার এগিয়ে এলো। সে 50 এক ব্যক্তি, যার ঘন গোঁফ ছিল। সে বলল, শুভ সকাল জনাব নিকোলাস। নিকোলাস উত্তর দিল, শুভ সকাল আব্দুল হামিদ, আমাদের দুজনের জন্য ফুল ব্রেকফাস্ট দাও। আব্দুল হামিদ বলল, ঠিক আছে হুজুর। তারপর সে যাওয়ার আগে কৌতূহলী চোখে আমার দিকে তাকালো। আমি নিকোলাসকে জিজ্ঞেস করলাম, মনে হচ্ছে সে আপনাকে খুব ভালো করেই চেনে। সে বলল, গত 10 বছর ধরে প্রতি সকালে আমি এখানে আসি। সোফিয়ার মৃত্যুর পর রান্না করা আমার আর ভালো লাগত না, তাই আমি রেস্টুরেন্ট আর ক্যাফেতেই সব বেলা খেতে শুরু করি। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি একাকিত্ব বোধ হয় না? সে আমার দিকে তাকিয়ে বলল, সব সময় সালমা, কিন্তু একা বাড়িতে একা থাকার চেয়ে মানুষের ভিড়ে রেস্টুরেন্টে একা থাকা অনেক সহজ। আব্দুল হামিদ একটি বড় ট্রে নিয়ে এলো, যাতে 2 প্লেট ফুল, শিম, ডিম, পনির, তামিয়া ও ফালাফেল আর আচার ছিল। সে ট্রেটি টেবিলে রেখে বলল, উপভোগ করে খান। আমরা নিঃশব্দে খেতে শুরু করলাম। খাবারটা বেশ ভালো ছিল। ফুলগুলো গরম আর সুস্বাদু ছিল, আর ডিমগুলো ছিল টাটকা। কয়েক মিনিট পর নিকোলাস বলল, সালমা, আমি খুশি যে তুমি থেকে গেছ। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি এখনও সিদ্ধান্ত নেইনি। সে বলল, কিন্তু তুমি এখানে আছো। আজকের জন্য এটুকুই আমার কাছে যথেষ্ট।
নাস্তার পর সে প্রস্তাব দিল আমরা যেন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টগুলো আমার নামে ট্রান্সফার করে নিই। আমি বললাম, এখনই? সে বলল, হ্যাঁ, কেন দেরি করব? আমি শান্তিতে থাকতে চাই। আমরা ট্যাক্সি নিয়ে মানশিয়া এলাকায় ব্যাংক অফ আলেকজান্ড্রিয়া শাখায় গেলাম। ব্যাংকটি লোকে লোকারণ্য ছিল। আমরা রিসেপশনে গেলাম। নিকোলাস বলল, আমি অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে দেখা করতে চাই। রিসেপশনিস্ট জিজ্ঞেস করল, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? নিকোলাস বলল, না, কিন্তু তাকে গিয়ে বলো নিকোলাস পানাজিওটোপুলস এসেছে। রিসেপশনিস্ট ভেতরে গেল এবং 2 মিনিট পর ফিরে এসে বলল, আসুন, দ্বিতীয় তলায় 5 নম্বর রুমে। আমরা লিফটে করে দ্বিতীয় তলায় গেলাম এবং অ্যাকাউন্ট ম্যানেজারের রুমে ঢুকলাম। ম্যানেজার ছিলেন 40 অর্ধ এক ব্যক্তি। তার পরনে কালো স্যুট আর চোখে চশমা ছিল। সে বলল, স্বাগতম জনাব নিকোলাস, আপনার দেখা পেয়ে খুশি হলাম। আমরা তার টেবিলের সামনের 2টো চেয়ারে বসলাম। নিকোলাস বলল, এটি আমার স্ত্রী সালমা, গতকালই আমাদের বিয়ে হয়েছে। ম্যানেজার আমার দিকে তাকিয়ে বললেন, অনেক অভিনন্দন। তারপর নিকোলাস বলল, আমি আমার সব অ্যাকাউন্ট তার নামে করে দিতে চাই এবং আমার মৃত্যুর ক্ষেত্রে তাকেই একমাত্র সুবিধাভোগী হিসেবে রাখতে চাই। ম্যানেজারের দৃষ্টি কিছুটা বদলে গেল। তিনি বললেন, আপনি কি নিশ্চিত জনাব নিকোলাস? এটি একটি বড় সিদ্ধান্ত। নিকোলাস বলল, আমি পুরোপুরি নিশ্চিত। ম্যানেজার আমাদের পরিচয়পত্র আর বিয়ের কাগজপত্র চাইলেন। নিকোলাস তার পকেট থেকে বিয়ের চুক্তিপত্র আর তার গ্রিক আইডি কার্ড বের করল। আমি আমার মিশরের আইডি কার্ড বের করলাম। ম্যানেজার কাগজগুলো নিয়ে বললেন, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে আমার কিছুটা সময় লাগবে। আপনারা কি 1 ঘন্টা অপেক্ষা করতে পারবেন? নিকোলাস বলল, অবশ্যই। আমরা ম্যানেজারের রুম থেকে বেরিয়ে ওয়েটিং লাউঞ্জে বসলাম। 1.5 ঘন্টা পর ম্যানেজার আমাদের আবার ডাকলেন। তিনি 4টি আনুষ্ঠানিক কাগজ তৈরি করেছিলেন। তিনি বললেন, এটি কারেন্ট অ্যাকাউন্টটি সালমা বেগমের নামে করার আবেদন। এটি মৃত্যুর ক্ষেত্রে সুবিধাভোগী পরিবর্তনের কাগজ, আর এটি জনাব নিকোলাসের সব অ্যাকাউন্ট পরিচালনার জন্য সালমা বেগমের নামে একটি পাওয়ার অফ অ্যাটর্নি। নিকোলাস বিনা দ্বিধায় সব কাগজে সই করল। তারপর সে কলমটি আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে, এখানে আর এখানে সই করো। আমি সই করলাম। আমার হাত কাঁপছিল। ম্যানেজার বললেন, দারুণ, 3 কার্যদিবসের মধ্যে এগুলো কার্যকর হয়ে যাবে। নিকোলাস বলল, অনেক ধন্যবাদ। আমরা ব্যাংক থেকে বের হলাম। আমার মাথা ঘুরছিল। নিকোলাস বলল, তুমি কি ঠিক আছো? তোমাকে ফ্যাকাশে দেখাচ্ছে। আমি বললাম, আমি ঠিক আছি, শুধু একটু ক্লান্ত। সে বলল, চলো বাড়ি ফিরি। আমরা ট্যাক্সি নিয়ে ভিলাতে ফিরে এলাম। ভিলাতে ঢুকেই নিকোলাস সরাসরি তার ঘরে গেল এবং বলল, আমি একটু বিশ্রাম নিব। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আমি সেই গতরাতের সোফাতেই বসলাম। চারদিকে তাকালাম। এখানে সব কিছুই আমার হতে যাচ্ছে। ভিলা, আসবাবপত্র, অ্যাকাউন্ট, সব। সে তার কথা রেখেছে। কোনো অপেক্ষা ছাড়াই সব কিছু আমার নামে করে দিয়েছে। সে মিথ্যা বলেনি। সে আমাকে ঠকানোর চেষ্টাও করেনি। সে পুরোপুরি সৎ ছিল। আর এটাই আমাকে অন্য সব কিছুর চেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছিল। আমি ফোন বের করে নাদিয়াকে কল করলাম। সে 2 রিং হতেই ধরল এবং বলল, খবর কি? আমি বললাম, আজই সব কিছু আমার নামে লিখে দিয়েছে। নাদিয়া চিৎকার করে বলল, বলো কি, এত দ্রুত? আমি বললাম, সে নিশ্চিত হতে চায় যে আমি কথা রাখব। সে জিজ্ঞেস করল, তো তুমি কবে বাড়ি থেকে বের হচ্ছ? আমি বললাম, আমি জানি না। সে অবাক হয়ে বলল, কিভাবে জানো না? এখন তো সব তোমার নামে। তুমি তো তাকে ছেলে সব কিছু নিয়ে চলে আসতে পারো। আমি বললাম, সে আমার কাছে শুধু একটা জিনিস চেয়েছে। সে বলল, কি? আমি বললাম, তার মৃত্যু পর্যন্ত এই বাড়িতে থাকা। নাদিয়া মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর বলল, আর তুমি রাজি? আমি বললাম, জানি না নাদিয়া, আমি কিছুই জানি না। নাদিয়া বলল, শোনো সালমা, লোকটার বয়স 81 বছর, মানে কাল সকালেও মরে যেতে পারে। একটু অপেক্ষা করলে তোমার কিছুই হারাবে না। আমি বললাম, কিন্তু সে শুধু চায় না যে আমি এখানে থাকি। সে চায় আমি যেন পাশে থাকি, তার সাথে কথা বলি, তার পাশে বসি। নাদিয়া বলল, তাতে কি হয়েছে? এটা তো খুব সহজ কাজ। তোমাকে শুধু একটু অভিনয়ের নাটক করতে হবে এবং অনেক টাকা পাবে। আমি বললাম, দেখি, আমি ভাবব। সে বলল, ঠিক আছে, কিন্তু খুব বেশি সময় নিও না, বুদ্ধিমান হও। আমি কলটি কেটে দিলাম এবং 2 ঘন্টা সোফায় বসে ভাবলাম। নাদিয়ার কথাগুলো যৌক্তিক ছিল। লোকটা বৃদ্ধ, তাড়াতাড়ি মারা যাবে এবং আমাকে যা করতে হবে তা হল কয়েক মাস বা বড়জোর 1 বছর ভালো স্ত্রীর অভিনয় করা। কিন্তু কিছু একটা আমাকে যন্ত্রণা দিচ্ছিল। হয়তো এজন্য যে নিকোলাস আমার সাথে ভয়ঙ্কর রকমের সৎ ছিল। হয়তো এজন্য যে সে আমার কাছে ভালোবাসা চায়নি, শুধু আমার উপস্থিতি চেয়েছিল। আর এটাই আমাকে আমার নিজের চোখের সামনে আরও সস্তা বানিয়ে দিচ্ছিল।
2 ঘন্টা পর নিকোলাস তার ঘর থেকে নিচে নামল। তাকে কিছুটা সতেজ দেখাচ্ছিল। সে বলল, তুমি কি একটি সিনেমা দেখতে চাও? আমি অবাক হয়ে তাকালাম এবং বললাম, সিনেমা? সে বলল, হ্যাঁ, আমার কাছে কিছু পুরনো গ্রিক সিনেমার সংগ্রহ আছে, আমরা একসাথে একটি দেখতে পারি। আমি বললাম, ঠিক আছে। সে হলের কোণে একটি কাঠের আলমারি থেকে একটি পুরনো ভিডিও ক্যাসেট বের করল। সে বলল, এই সিনেমাটির নাম নেফারতিতি, গ্রিক পরিচালক ফেরাস কাভাফেসের পরিচালিত। 1964 সালে আলেকজান্ড্রিয়া এর শুটিং হয়েছিল। সে ক্যাসেটটি টিভির সাথে লাগানো একটি পুরনো ভিডিও প্লেয়ারে ঢুকিয়ে দিল। সে সোফায় আমার পাশে বসল এবং বলল, সোফিয়া এই সিনেমাটি খুব পছন্দ করত। সিনেমাটি শুরু হল। এটি সাদাকালো এবং খারাপ মানের ছিল। গল্পটি ছিল আলেকজান্ড্রিয়ায় বসবাসরত এক গ্রিক নারী আর এক মিশরীয় পুরুষের প্রেম নিয়ে। সিনেমাটি কিছুটা ধীর গতির আর একঘেয়ে ছিল, কিন্তু আমি কিছু বলিনি। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে নিকোলাস আর সোফিয়ার জীবনের কথা ভাবছিলাম। তারা কতবার এই সিনেমাটি একসাথে দেখেছে, তারা কতবার এই সোফায় বসেছে। সিনেমার মাঝামাঝি সময়ে নিকোলাস আমাকে জিজ্ঞেস করল, তুমি কি উপভোগ করছো? আমি বললাম, হ্যাঁ, এটি সুন্দর। সে হাসল এবং বলল, তুমি মিথ্যা বলছ, আমি জানি এটি একঘেয়ে। আমি না হেসে পারলাম না এবং বললাম, সামান্য। সে বলল, ঠিক আছে, বেশিরভাগ পুরনো সিনেমা আজকালকার তরুণদের কাছে একঘেয়ে লাগে। সে সিনেমাটি বন্ধ করে দিল এবং বলল, চলো অন্য কিছু করি। তুমি কি করতে পছন্দ করো? আমি বললাম, আমি জানি না। সে বলল, তুমি কি রান্না করতে পছন্দ করো? আমি বললাম, হ্যাঁ, মাঝে মাঝে। চমৎকার। তাহলে আজ রাতে তুমি রাতের খাবার রান্না করো না কেন? আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বললাম, কিন্তু ফ্রিজ তো খালি। তাহলে চলো একসাথে বাজার করে আসি। আমরা ভিলা থেকে বের হয়ে কাছের একটি ছোট বাজারে গেলাম। আমরা সবজি, মাংস, মুরগি, চাল এবং মশলা কিনলাম। নিকোলাস আমার পাশেই হাঁটছিল এবং খুব যত্ন সহকারে সবজি বেছে নিচ্ছিল। সে বলছিল, এই বেগুনটা তাজা, আর এই টমেটোটা বেশ পাকা। সে ভাঁজ করা রশিদে ঠাসা একটি পুরনো চামড়ার মানিব্যাগ থেকে সবকিছুর দাম মেটাল। আমরা বাজারের ব্যাগ নিয়ে ভিলাতে ফিরে এলাম। রান্নাঘরে আমরা একসাথে রান্না শুরু করলাম। আমি আঙ্গুর পাতার মহসি, ভর্তা করা পাতা এবং গ্রিল করা মুরগি রান্না করার সিদ্ধান্ত নিলাম। নিকোলাস আমাকে আঙ্গুর পাতা পরিষ্কার করতে সাহায্য করছিল আর আমি পুর তৈরি করছিলাম। কাজ করতে করতে সে কথা বলছিল। সে বলল, সোফিয়া খুব দক্ষ রাঁধুনি ছিল। সে ঐতিহ্যবাহী গ্রিক খাবার মুসাকা, দোলমাকিয়া এবং পাস্তিৎসিও তৈরি করত। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি তাকে মিস করেন? সে কাজ থামিয়ে আমার দিকে তাকালো এবং বলল, প্রতিদিন সালমা, গত 7 বছর ধরে প্রতিদিন। আমি তার চোখের কোণে জল দেখলাম। আমি তার কাঁধে হাত রাখলাম এবং বললাম, আমি দুঃখিত। সে বলল, দুঃখিত হতে হবে না, শোক জীবনেরই অংশ। আমরা নীরবে রান্না চালিয়ে গেলাম। 1 ঘন্টা পর রাতের খাবার তৈরি হয়ে গেল। আমরা রান্নাঘরের পাশের ডাইনিং রুমের বড় টেবিলে খাবার সাজালাম। আমরা বসলাম এবং খেতে শুরু করলাম। মহসি বেশ ভালো হয়েছিল এবং মুরগিটাও নরম ছিল। নিকোলাস বলল, এটি খুব সুস্বাদু সালমা, তুমি খুব ভালো রাঁধুনি। আমি ধন্যবাদ জানালাম। সে বলল, রান্না কি তোমার মায়ের কাছ থেকে শিখেছ? আমি বললাম, হ্যাঁ, কিছুটা। আমি তাকে বলিনি যে আমি খুব কমই রান্না করতাম এবং আমার বেশিরভাগ খাবারই আসত সস্তা রেস্টুরেন্ট বা ফাস্টফুড থেকে। রাতের খাবারের পর আমি তাকে থালা বাসন ধুতে সাহায্য করলাম। আমরা সিঙ্কের সামনে পাশাপাশি দাঁড়িয়েছিলাম। সে ধুয়ে দিচ্ছিল আর আমি মুছে দিচ্ছিলাম। বিষয়টি একই সাথে অদ্ভুত এবং আরামদায়ক ছিল। অনেক দিন পর আমি এমন শান্ত ও সরল এক মুহূর্ত অনুভব করলাম। কাজ শেষ হওয়ার পর সে বলল, ধন্যবাদ সালমা, এটি ছিল কয়েক বছরের মধ্যে আমার শ্রেষ্ঠ ডিনার। আমি বললাম, আপনাকে স্বাগতম। সে বলল, আমি সত্যিই বলছি, শুধু খাবারের জন্য নয়, বরং সঙ্গ পাওয়ার জন্য। আমরা হলে গিয়ে সোফায় বসলাম। সে টিভির নিউজ চ্যানেল চালু করল। সংবাদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকট নিয়ে কথা হচ্ছিল। নিকোলাস বলল, পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে। আমি যে আলেকজান্ড্রিয়াকে চিনতাম তা আর নেই। আমি জিজ্ঞেস করলাম, আগে কেমন ছিল? সে বলল, এটি একটি বৈশ্বিক শহর ছিল। এখানে গ্রিক, ইটালীয়, ফরাসি এবং মিশরীয়রা সবাই শান্তিতে একসাথে থাকত। সেখানে চমৎকার ক্যাফে, থিয়েটার আর সিনেমা হল ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, বেশিরভাগ গ্রিকরা চলে যাওয়ার পরেও
আপনি কেন এখানে থেকে গেলেন? সে বলল, কারণ এটিই আমার ঘর সালমা। আমি এখানেই জন্মেছি, এখানেই বিয়ে করেছি, আর এখানেই মারা যাব। আমরা কিছুক্ষণ চুপচাপ টিভি দেখলাম। তারপর নিকোলাস বলল, সালমা, আমি কি তোমাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? আমি বললাম, হ্যাঁ। সে বলল, তোমার কেন টাকার এত তীব্র প্রয়োজন ছিল? আমি তার দিকে তাকালাম। সে খুব শান্তভাবে কোনো বিচার না করে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, কারণ আমি ঋণে ডুবে গিয়েছিলাম। সে বলল, কিসের ঋণ? আমি বললাম, আমার বোকামির কারণে। আমি একটি ছোট বিউটি পার্লার খোলার জন্য মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, কিন্তু প্রকল্পটি ব্যর্থ হয় এবং ঋণ রয়ে যায়। এটি আংশিক সত্যি ছিল। আমার ঋণ ছিল ঠিকই, কিন্তু পার্লারের জন্য নয়, বরং একটি প্রাইভেট ক্লাবে তাস খেলা আর নিজের সামর্থ্যের বাইরের দামি পোশাক কেনার জন্য। নিকোলাস জিজ্ঞেস করল, টাকার অঙ্কটা কত ছিল? আমি বললাম, 50,000 পাউন্ড। সে বলল, আর মহাজন কি তোমাকে হুমকি দিচ্ছিল? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। সে বলছিল টাকা না দিলে আমার ক্ষতি করবে। সে বলল, এখন তোমার আর চিন্তা করার দরকার নেই। আমি তোমার নামে যে টাকা ট্রান্সফার করেছি তা দিয়ে ঋণ শোধ হয়েও অনেক বেঁচে থাকবে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি কেন আমার জন্য এত কিছু করছেন যখন আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি না? সে বলল, কারণ আমি জানি নিরুপায় হওয়া মানে কি সালমা। সোফিয়ার মৃত্যুর পর আমি নিজেও এই অনুভূতি নিয়ে বেঁচেছিলাম। হতাশা মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা নিয়ে তারা গর্বিত হতে পারে না, কিন্তু সেটি তাদের খারাপ মানুষ বানিয়ে দেয় না। আমার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল, অপরাধবোধ, কৃতজ্ঞতা আর দ্বিধার এক মিশ্রণ। আমি বললাম, আমি এত দয়া পাওয়ার যোগ্য নই। সে বলল, কেউই কোনো কিছুর যোগ্য নয় সালমা। আমরা শুধু সেরা উপায়ে বেঁচে থাকার চেষ্টা করি। সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি ঘুমাতে যাচ্ছি, শুভরাত্রি। আমি বললাম, শুভরাত্রি। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। আমি একা হলে বসে টিভির দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু আসলে কিছুই দেখছিলাম না। আমি তার কথাগুলো নিয়ে ভাবছিলাম, তার অদ্ভুত দয়া আর সেই বিচিত্র চুক্তির কথা। সে আমাকে সবকিছু দিয়ে দিচ্ছিল, বিনিময়ে কিছুই না চেয়ে। শুধু চেয়েছিল আমি যেন পাশে থাকি এবং সে যেন একা না মরে। এভাবেই 3 সপ্তাহ কেটে গেল। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, নিচে রান্নাঘরে যেতাম। ক্যাফেতে বা বাড়িতে আমরা একসাথে নাস্তা করতাম। তারপর দিনটা ছোট ছোট সাধারণ কাজে কাটত। টিভি দেখা, রান্না করা, বাগানে হাঁটা বা সোফায় বসে সাধারণ গল্প করা। নিকোলাস সবসময় ভদ্র ছিল। সে কখনোই আমাকে স্পর্শ করার চেষ্টা করেনি বা একই ঘরে শোয়ার কথা বলেনি। সে আমাদের মধ্যবর্তী দূরত্ব বজায় রাখত। কিন্তু সময়ের সাথে সাথে কিছু একটা বদলাতে শুরু করল। আমি তার ছোট ছোট বিষয়গুলো খেয়াল করতে শুরু করলাম। আমি যখন তার জন্য চা নিয়ে আসতাম তখন তার হাসার ভঙ্গি, আমি কিছু বললে তার মন দিয়ে শোনার ধরন, প্রতিদিন একই উষ্ণ সুরে তার শুভ সকাল সালমা বলা, সবই আমাকে ভাবাতে শুরু করল। আমার মনে হতে লাগল আমি আর কোনো নাটকের অভিনেত্রী নই, বরং একটি সত্যিকারের জীবনের অংশ হয়ে উঠছি। একদিন দুপুরের খাবারের পর নিকোলাস বলল, সালমা, আমি কি তোমাকে কিছু দেখাতে পারি? আমি বললাম, অবশ্যই। আমরা উপরের তলায় গেলাম এবং এমন একটি ঘরে ঢুকলাম যেখানে আমি আগে কখনো যাইনি। এটি বই, ছবি আর ঘর সাজানোর জিনিসে ঠাসা একটি বড় ঘর ছিল। সে বলল, এটি সোফিয়ার পড়ার ঘর ছিল। সে পড়তে আর ছবি আঁকতে খুব ভালোবাসত। সে দেয়ালে টাঙানো একটি সমুদ্রের দৃশ্যের ছবির দিকে ইশারা করে বলল, এটি সে নিজেই এঁকেছিল। এটি আমাদের ব্যালকনি থেকে দেখা সমুদ্রের দৃশ্য। আমি ছবিটির কাছে গেলাম। সেটি সত্যিই সুন্দর ছিল। রঙগুলো ছিল জীবন্ত আর খুঁটিনাটি কাজগুলো ছিল সূক্ষ্ম। আমি বললাম, সে খুব গুণী ছিল। সে বলল, হ্যাঁ, সে তাই ছিল। তারপর সে কাঠের টেবিলের ড্রয়ার খুলে একটি পুরনো ডায়েরি বের করল। সে বলল, এটি তার ডায়েরি, সে প্রতিদিন লিখত। সে একটি পাতা খুলল এবং জোরে পড়ল, আজ নিকোলাস বাজার থেকে আমার জন্য সাদা গোলাপ এনেছে। সে জানে এটি আমার সবচেয়ে প্রিয়। মাঝে মাঝে মনে হয় সে আমাকে আমার নিজের চেয়েও বেশি চেনে। সে ডায়েরিটি বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, আমি তাকে খুব ভালোবাসতাম সালমা, কিন্তু সেই ভালোবাসা তাকে রোগ থেকে বাঁচাতে পারেনি। আমি তার গাল বেয়ে জল নামতে দেখলাম। আমি কাছে গিয়ে আমার হাত দিয়ে তার জল মুছে দিলাম। সে বলল, দুঃখিত, আমি সাধারণত মানুষের সামনে কাঁদি না। আমি বললাম, কাঁদলে কোনো সমস্যা নেই।
আমি তাকে জড়িয়ে ধরলাম। তার শরীরটা ছিল খুব রোগা আর দুর্বল। তার শার্টের নিচে আমি তার পাঁজরের হাড় অনুভব করতে পারছিলাম। আমরা 1 মিনিট এভাবেই থাকলাম। সে নীরবে কাঁদল আর আমি তাকে জড়িয়ে ধরে থাকলাম। তারপর সে সরে গিয়ে বলল, ধন্যবাদ সালমা। আমি বললাম, আপনাকে স্বাগতম। সে বলল, আমি খুশি যে তুমি আমার সাথে এখানে আছো। সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম যে আমিও এখানে থাকতে পেরে খুশি। কিন্তু এই সুখ খুব বেশি দিন টিকল না। পরের দিন আমি যখন হলঘর পরিষ্কার করছিলাম, তখন দরজায় বিকট শব্দ শুনলাম। দরজা খুলে দেখলাম কালো পোশাক পরা দুজন বিশাল লোক দাঁড়িয়ে আছে। একজন বলল, সালমা কোথায়? আমি বললাম, আমিই সালমা। সে বলল, আমাদের কাছে জনাব ওয়ালিদের একটি বার্তা আছে। আমার বুক কেঁপে উঠল। ওয়ালিদ ছিল সেই মহাজন যার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম। আমি বললাম, সে কি চায়? সে বলল, সে বলছে তুমি 2 মাস ধরে কিস্তি দিচ্ছ না এবং সুদে আসলে টাকার পরিমাণ এখন 70,000 পাউন্ড হয়েছে। আমি বললাম, আমি শীঘ্রই দিয়ে দেব। সে বলল, সে শীঘ্রই চায় না, সে এখনই চায়। তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে, না হলে আমরা আবার আসব, আর তখন আমরা এত ভদ্র থাকব না। আমি তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিলাম এবং কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়লাম। মাথা 2 হাতে চেপে ধরলাম। আমি মহাজনের কথা পুরোপুরি ভুলে গিয়েছিলাম। আমি আমার নতুন জীবনে এতটাই ডুবে গিয়েছিলাম যে পুরনো ঋণের কথা ভাবিনি। এখন সেগুলো আমাকে তাড়া করে ফিরছে। আমার কাছে এখন টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে, কিন্তু আমি নিকোলাসকে কিভাবে বলবো? আমি কিভাবে বলবো যে মহাজনের ঋণ শোধ করতে আমার 70,000 পাউন্ড লাগবে? সন্ধ্যায় যখন আমরা ডিনারে বসলাম, নিকোলাস তার সারাদিনের গল্প পড়ছিল, কিন্তু আমি ছিলাম অন্যমনস্ক। সে বলল, সালমা, তুমি কি ঠিক আছো? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি ঠিক আছি। সে বলল, তুমি মিথ্যে বলছো, আমি তোমার চোখে উদ্বেগ দেখতে পাচ্ছি। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, নিকোলাস, আপনাকে আমার কিছু বলার দরকার। সে বলল, বলো। আমি বললাম, আমি আপনার কাছে মিথ্যে বলেছিলাম। ঋণের কথা যা বলেছিলাম তা 50,000 নয়, বরং আরও বেশি ছিল। এখন মহাজন আমার কাছে 70,000 পাউন্ড চাইছে এবং আমাকে হুমকি দিচ্ছে। সে শান্তভাবে আমার দিকে তাকালো এবং বলল, ঠিক আছে, আমরা আগামীকাল এটি শোধ করে দেব। আমি বললাম, কিন্তু এটি তো অনেক টাকা। সে বলল, সালমা, আমি তোমাকে আমার সব টাকা দিয়ে দিয়েছি। মোট টাকার তুলনায় 70,000 পাউন্ড কিছুই নয়। আগামীকাল ব্যাংকে গিয়ে টাকা তুলে ঋণ শোধ করে দাও। আমি বললাম, কিন্তু আমি তো আপনার কাছে টাকার অঙ্ক নিয়ে মিথ্যে বলেছি। সে বলল, আমি জানি, তবে আমি এও জানতাম যে তুমি আমাকে সবকিছু বলনি। নিরুপায় মানুষ কখনোই পুরোপুরি সত্যি বলে না, এটাই স্বাভাবিক। আমার অপরাধবোধ আরও বেড়ে গেল। আমি বললাম, আপনি কেন আমাকে এত বিশ্বাস করেন? সে বলল, কারণ আমি জানি তুমি কে সালমা। তুমি এমন একজন নারী যে সমস্যায় পড়েছিলে এবং যে কোনো উপায়ে তা সমাধানের চেষ্টা করেছিলে, কিন্তু তুমি খারাপ নাও। আমি তোমার চোখে দয়া দেখি, এমনকি যখন তুমি তা লুকানোর চেষ্টা করো, তখনও। আমি টেবিলের উপর তার হাতের উপর হাত রাখলাম এবং বললাম, ধন্যবাদ নিকোলাস। সে বলল, ধন্যবাদের প্রয়োজন নেই, এটাই আমাদের চুক্তি। আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি আর তুমি আমাকে সঙ্গ দিচ্ছ। আমরা দুজনেই কথা রাখছি। পরের দিন আমি ব্যাংকে গিয়ে 70,000 পাউন্ড তুললাম। আমি ওয়ালিদকে ফোন করে বললাম আমার কাছে টাকা আছে। সে বলল, আত্মারিন এলাকার অফিসে চলে এসো। আমি সেখানে গেলাম। সেটি একটি জরাজীর্ণ পুরনো দালানের ছোট এক অফিস ছিল। ভেতরে ঢুকে দেখলাম ওয়ালিদ কাঠের টেবিলের ওপাশে বসে আছে। সে ছিল ভারী শরীরের এক লোক, যার মুখটা ফোলা আর চোখ দুটো ছোট। সে বলল, স্বাগতম সালমা, টাকা এনেছ? আমি টেবিলের ওপর ব্যাগটি রাখলাম। সে সেটি খুলে টাকা গুনতে শুরু করল। গোনা শেষ হলে সে বলল, ঠিক আছে, হিসাব মিটে গেছে। সে একটা কাগজ বের করে বলল, এখানে সই করো। আমি সই করলাম। সে বলল, ভালো, এখন আমাদের লেনদেন শেষ। তবে তোমার যদি আবার টাকার দরকার হয় তবে আমাকে ফোন করো। আমি বললাম, দরকার হবে না। সে এক বিশ্রী হাসি দিয়ে বলল, আমরা সবাই তাই বলি, কিন্তু জীবন আমাদের চমকে দেয়। অফিস থেকে বেরিয়ে আমি খুব হালকা অনুভব করলাম। এটি ছিল আমার পুরনো জীবনের সাথে শেষ সংযোগ। এখন আমি মুক্ত, কোনো ঋণ নেই, কোনো হুমকি নেই, কোনো ভয় নেই। ভিলাতে ফিরে দেখলাম নিকোলাস বাগানে বসে বই পড়ছে। আমি তার পাশে বসলাম এবং বললাম, সব শেষ হয়েছে, আমি ঋণ শোধ করেছি। সে হাসল এবং বলল, চমৎকার, এখন তুমি নতুন জীবন শুরু করতে পারো। আমি বললাম, হ্যাঁ, নতুন জীবন। কিন্তু 2 সপ্তাহ পর এমন কিছু ঘটল যা সব কিছু বদলে দিল। আমি রান্নাঘরে দুপুরের খাবার তৈরি করছিলাম, তখন দুপুরে উপরের ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনলাম। আমি উপরে দৌড়ে গেলাম এবং দেখলাম নিকোলাস তার ঘরের মেঝেতে পড়ে আছে। সে সচেতন ছিল, কিন্তু নড়াচড়া করতে পারছিল না। আমি বললাম, কি হয়েছে? সে ক্ষীণ স্বরে বলল, মনে হয় আমি পড়ে গেছি, আমি আমার ডান পা নাড়াতে পারছি না। আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করলাম। 20 মিনিট পর অ্যাম্বুলেন্স এলো এবং তাকে বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ডাক্তার বললেন, জনাব নিকোলাস একটি মৃদু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, যার ফলে তার শরীরের ডান দিক আংশিক অবশ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, সে কি সুস্থ হবে? ডাক্তার বললেন, এই বয়সে বলা কঠিন,
সুস্থ হবার প্রক্রিয়া খুব ধীর হতে পারে বা পুরোপুরি নাও হতে পারে। আমরা তাকে 1 সপ্তাহ পর্যবেক্ষণে রাখব। আমি হাসপাতালের রুমে তার কাছে গেলাম। সে বিছানায় শুয়েছিল এবং বিভিন্ন মনিটরের সাথে যুক্ত ছিল। আমি ঢুকতেই সে চোখ খুলল এবং ক্ষীণ হাসল। আমি বললাম, কেমন বোধ করছেন? সে বলল, নিজেকে খুব বৃদ্ধ মনে হচ্ছে। আমি তার বিছানার পাশে বসলাম এবং তার হাত ধরলাম। সে বলল, সালমা, সম্ভবত এটাই শেষ। আমি বললাম, এমন কথা বলবেন না। সে বলল, না, আমি বাস্তববাদী। আমার বয়স 81 বছর এবং স্ট্রোক হয়েছে, মৃত্যু খুব কাছেই। আমার চোখে জল চলে এলো। সে বলল, কেঁদো না সালমা, আমি অনেক লম্বা এবং ভালো জীবন কাটিয়েছি। আমি বললাম, কিন্তু আমি চাই না আপনি মারা যান। সে অবাক হয়ে আমার দিকে তাকালো এবং বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ, সত্যি। সে একজন অসুস্থ মানুষের তুলনায় বেশ শক্তভাবে আমার হাত ধরল এবং বলল, তুমি সত্যি এটি মনে করছো? আমি কথা বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। সে বলল, সালমা, তুমি বদলে গেছো, অথবা আমি তোমাকে শুরু থেকে সঠিকভাবে চিনতে পেরেছিলাম। আমি বললাম, আমি দুঃখিত নিকোলাস, আমি আপনার কাছে খারাপ উদ্দেশ্যে এসেছিলাম, সেজন্য আমি লজ্জিত। আমি শুধু টাকার কথা ভেবেছিলাম। সে বলল, ক্ষমা চাওয়া বন্ধ করো। তুমি আমাকে তাই দিয়েছ যা আমি চেয়েছিলাম। তুমি আমাকে সঙ্গ দিয়েছ, আমার শেষ দিনগুলোতে জীবন দিয়েছ। আমি পুরো সপ্তাহ তার সাথে হাসপাতালেই ছিলাম। আমি তার বিছানার পাশের চেয়ারে ঘুমাতাম। সে ক্ষুধার্ত হলে তাকে খাইয়ে দিতাম, জলপানে সাহায্য করতাম এবং ভিলা থেকে আনা বইগুলো তাকে পড়ে শোনাতাম। সে ধীরে ধীরে উন্নতি করছিল। তার ডান হাতে কিছুটা নড়াচড়া ফিরে এলেও পা দুর্বলই ছিল। ডাক্তার বললেন, বাড়িতে তার জন্য স্থায়ী সেবার প্রয়োজন হবে। বাথরুম যাওয়া, পোশাক পরা এবং চলাফেরার জন্য কারো সাহায্য লাগবে। আমি বললাম, আমি সেটি করব। 1 সপ্তাহ পর আমরা হাসপাতাল থেকে ছাড়া পেলাম। আমি একটি হুইলচেয়ার ভাড়া করলাম এবং তাকে তাতে বসতে সাহায্য করলাম। আমি হুইলচেয়ারটি ঠেলে হাসপাতালের গেটে অপেক্ষায় থাকা একটি ট্যাক্সির কাছে নিয়ে গেলাম। আমরা ভিলাতে ফিরলাম। পথটি শান্ত ছিল। নিকোলাস খুব একটা কথা বলেনি। সে শুধু জানলা দিয়ে তার প্রিয় আলেকজান্ড্রিয়ার রাস্তাগুলোর দিকে তাকিয়েছিল। ভিলাতে পৌঁছানোর পর বড় সমস্যা দেখা দিল সিঁড়ি নিয়ে। তার ঘর উপরের তলায়, আর হুইলচেয়ার নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠা সম্ভব নয়। আমি বললাম, আমরা আপনার ঘর নিচতলায় নিয়ে আসব। সে বলল, কিন্তু নিচতলার ঘরগুলো তো ছোট। আমি বললাম, সমস্যা নেই, আমরা হলের পাশের গেস্ট রুমটি ব্যবহার করব। আমি তাকে ঘরে পৌঁছাতে সাহায্য করলাম এবং তারপর তার পুরনো ঘরে গিয়ে তার পোশাক আর কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে এলাম। আমি তার জন্য নতুন ঘরটি সাজালাম। তার আর সোফিয়ার ছবিটি পাশের টেবিলে রাখলাম। তার প্রিয় বইগুলো তাকে রাখলাম। জায়গাটিকে যতটা সম্ভব তার পুরনো ঘরের মতো করে তুললাম। পরের দিনগুলোতে আমি তার ব্যক্তিগত নার্স হয়ে উঠলাম। আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠতাম। তার ঘরে ঢুকে তাকে জাগাতে সাহায্য করতাম। তাকে বাথরুমে নিয়ে যেতাম। তাকে গোসল করতে আর পোশাক পরতে সাহায্য করতাম। শুরুতে বাথরুমে সাহায্য করার সময় আমাদের দুজনেরই কিছুটা অস্বস্তি হতো, কিন্তু সময়ের সাথে সাথে সেটি স্বাভাবিক হয়ে গেল। আমি তাকে বিছানায় নাস্তা দিতাম, তারপর তাকে হুইলচেয়ারে বসিয়ে বাগানে নিয়ে যেতাম, যাতে সে তাজা বাতাস নিতে পারে। সে প্রতিদিন তার শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করত। আমার উপর ভর দিয়ে সে দাঁড়ানোর আর কয়েক পা হাঁটার চেষ্টা করত। সে বলতো, আমাকে আবার হাঁটতে হবে সালমা, আমি হুইলচেয়ারে বসে মরতে চাই না। আমি তাকে উৎসাহ দিতাম এবং বলতাম, আপনি হাঁটবেন, শুধু চেষ্টা চালিয়ে যান। কিন্তু সত্যিটা ছিল যে তার স্বাস্থ্যের অবনতি ঘটছিল। সে খাওয়ার রুচি হারিয়ে ফেলছিল। আমি তার প্রিয় সব খাবার রান্না করলেও সে খুব সামান্য খেত। দিনের বেলা সে দীর্ঘ সময় ঘুমাতে শুরু করল। মাঝে মাঝে কথা বলার সময় সে সব গুলিয়ে ফেলত, জিনিসের নাম ভুলে যেত। সোফিয়ার কথা জিজ্ঞেস করত যেন সে এখনও বেঁচে আছে। আমি তার পাশে বসে তার হাত ধরে বলতাম, সোফিয়া ভালো আছে নিকোলাস, সে এখন বিশ্রাম নিচ্ছে। হাসপাতাল থেকে ফেরার 2 মাস পর এক সন্ধ্যায় আমরা যখন হলে বসে টিভি দেখছিলাম, হঠাৎ সে বলল, সালমা, আমি কি তোমার কাছে শেষ একটি জিনিস চাইতে পারি? আমি বললাম, অবশ্যই, যে কোনো কিছু। সে বলল, আমি শেষবারের মতো সমুদ্র সৈকতে যেতে চাই, আমি সমুদ্র দেখতে চাই। আমি বললাম, আমরা আগামীকালই যাব। পরদিন সকালে আমি তাকে পোশাক পরতে সাহায্য করলাম। তার প্রিয় সাদা শার্ট আর বেজ প্যান্টটি পরিয়ে দিলাম। আমি হুইলচেয়ারটি রাস্তায় বের করলাম এবং একটি ট্যাক্সি থামালাম। চালক জিজ্ঞেস করল, কোথায় যাবেন? আমি বললাম, কাইতবে দুর্গের কাছে আলেকজান্ড্রিয়া কর্নিশে। পথটি ছিল প্রায় 20 মিনিটের। পৌঁছানোর পর আমি হুইলচেয়ারটি সমুদ্রের ধারের পথ দিয়ে ঠেলে নিয়ে গেলাম। সকালটা খুব সুন্দর ছিল, আকাশ পরিষ্কার আর সমুদ্র শান্ত। জলের খুব কাছের একটি জায়গায় আমি থামলাম। আমি তার হুইলচেয়ারের পাশের একটি কাঠের বেঞ্চে বসলাম। নিকোলাস দীর্ঘ সময় কোনো কথা না বলে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। তার চোখ চিকচিক করছিল।
তারপর সে বলল, আমি আর সোফিয়া আমাদের প্রথম ডেটে এই সৈকতে এসেছিলাম। সেটা ছিল ১৯৩৩ সাল। আমরা তখন তরুণ ছিলাম আর স্বপ্নে বিভোর ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি স্বপ্ন দেখতেন? সে বলল, আমরা একটি বড় বাড়ি আর অনেকগুলো সন্তানের স্বপ্ন দেখতাম, কিন্তু ঈশ্বর আমাদের শুধু বাড়িটাই দিয়েছেন। সে আমার দিকে তাকিয়ে বলল, সালমা, তুমি কি আমাকে বিয়ে করার জন্য আফসোস করো? আমি বললাম, না নিকোলাস, আমি আফসোস করি না। সে বলল, এমনকি যদি তুমি আমাকে ভালো নাও বাসো? আমি বললাম, কে বলল আমি আপনাকে ভালোবাসি না? সে অবাক হয়ে আমার দিকে তাকালে আমি বললাম, আমি আপনাকে ভালোবাসি নিকোলাস, হয়তো সেভাবে নয় যেভাবে আপনি সোফিয়াকে ভালোবেসেছিলেন, কিন্তু আমি আমার মতো করে আপনাকে ভালোবাসি। আমি আপনার দয়া ভালোবাসি, আপনার জ্ঞান ভালোবাসি, এবং আপনি যেভাবে মানুষের মধ্যে ভালোটা দেখেন, এমনকি যখন তারা তাদের নিকৃষ্টতম অবস্থায় থাকে, সেটি আমি ভালোবাসি। আমি তার গাল বেয়ে জল নামতে দেখলাম। সে বলল, আমিও তোমাকে ভালোবাসি সালমা। নিলামে যেদিন তুমি আমাকে সাহায্য করেছিলে, সেই মুহূর্ত থেকেই আমি তোমাকে ভালোবেসেছি। তোমার এই ব্যথা আর ভয়ের নিচে আমি খুব সুন্দর কিছু দেখেছিলাম। আমি তার হাত ধরলাম এবং তাতে চুমো খেলাম। সে বলল, সালমা, আমি যখন মারা যাব তখন খুব বেশি কষ্ট পেও না। আমি লম্বা জীবন কাটিয়েছি এবং শেষ সময়ে তোমাকে পেয়েছি। এটি আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি ছিল। আমি বললাম, মৃত্যুর কথা বলবেন না। সে বলল, এটি নিয়ে কথা বলতে হবে সালমা, এটি খুব দ্রুত আসছে, আমি তা অনুভব করছি। আমি বললাম, আমি ভয় পাচ্ছি। সে বলল, ভয় পেও না, মৃত্যু শেষ নয়, এটি শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। আমি সোফিয়ার কাছে চলে যাব, আর তুমি তোমার জীবন চালিয়ে যাবে এবং সুখী হবে। আমরা ২ ঘন্টা সৈকতে বসে ঢেউ দেখলাম আর গাংচিলের ডাক শুনলাম। সে খুব শান্ত আর খুশি ছিল। ফেরার পথে সে হুইল চেয়ারেই ঘুমিয়ে পড়ল। তার মাথাটা বুকের ওপর হেলে পড়েছিল, আর শ্বাসপ্রশ্বাস ছিল ধীর ও নিয়মিত। সেই রাতে তাকে বিছানায় শুতে সাহায্য করার পর সে বলল, সালমা, তুমি কি আজ রাতে আমার পাশে ঘুমাতে পারো? আমি বললাম, অবশ্যই। আমি একটি কম্বল নিয়ে এলাম এবং তার বিছানার পাশের একটি আরামদায়ক চেয়ারে শুলাম। আমি তার হাত ধরলাম এবং অন্ধকারে আমরা ওভাবেই থাকলাম। সে বলল, ধন্যবাদ সালমা, সব কিছুর জন্য। আমি বললাম, ধন্যবাদ আপনাকে নিকোলাস, আপনি আমাকে জীবনে দ্বিতীয় একটি সুযোগ দিয়েছেন। সে বলল, আমরা একে অপরকে দ্বিতীয় সুযোগ দিয়েছি। কয়েক মিনিট পর সে ঘুমিয়ে পড়ল। আমি তার হাত ধরে রেখে তার নিয়মিত নিঃশ্বাসের শব্দ শুনছিলাম। আমি এমন এক শান্তি অনুভব করলাম যা আগে কখনো করিনি। জীবনের প্রথমবার আমি টাকার জন্য বা নিজের স্বার্থের জন্য কিছু করছিলাম না, বরং অন্য একজনের জন্য, প্রকৃত ভালোবাসার জন্য কাজ করছিলাম। সকালে এক অদ্ভুত নীরবতায় আমার ঘুম ভেঙে গেল। আমি নিকোলাসের দিকে তাকালাম। সে খুব শান্তভাবে শুয়েছিল। তার চোখ বন্ধ আর মুখে এক চিলতে হাসি লেগেছিল। আমি তার হাত ধরলাম, সেটি ছিল শীতল। আমি বললাম, নিকোলাস। কোনো উত্তর নেই। আমি আলতো করে তার কাঁধ নাড়ালাম। নিকোলাস, কিছুই না। আমি তার বুকে হাত রাখলাম। সে শ্বাস নিচ্ছিল না। মুহূর্তের জন্য মনে হলো আমার হৃৎপিণ্ড থেমে গেছে। আমি চিৎকার করে ডাকলাম, নিকোলাস, নিকোলাস, কিন্তু সে ততক্ষণে চলে গেছে। আমি তার বিছানার ধারে বসে ডুকরে কেঁদে উঠলাম। আমি নিজেকে সামলানোর কোনো চেষ্টা করলাম না। সৈকতে কাটানো একটি সুন্দর দিনের পর সে ঘুমের মধ্যে শান্তিতে মারা গেছে। আমাকে সে ভালোবাসি বলার পরেই চলে গেল। সে এটাই চেয়েছিল, মর্যাদার সাথে আর শান্তিতে মরতে, একা নয়, বরং প্রিয় কারোর হাত ধরে। আমি অ্যাম্বুলেন্স কল করলাম। আধা ঘন্টা পর তারা এলো। ডাক্তার মৃত্যু নিশ্চিত করলেন এবং বললেন, সম্ভবত ঘুমের মধ্যে হার্ট ফেল করে মারা গেছেন, কোনো কষ্ট পাননি। তারা রুটিন পরীক্ষার জন্য দেহটি হাসপাতালে নিয়ে গেল। আমি ভিলাতে একা রয়ে গেলাম। আমি সেই একই সোফায় বসলাম যেটিতে আমাদের বিয়ের রাতে বসেছিলাম। চারপাশে সবকিছু নিঝুম হয়েছিল, এমনকি দেয়ালের পুরনো ঘড়িটাও চলা বন্ধ করে দিয়েছিল। আমি নাদিয়াকে ফোন করে খবরটা জানালাম। সে বলল, বলিস কি, তাহলে তো এখন সবকিছুই তোর হয়ে গেল। আমি কোনো উত্তর দিলাম না। সে জিজ্ঞেস করল, সালমা, তুই ঠিক আছিস? আমি বললাম, না নাদিয়া, আমি ঠিক নেই। সে বলল, আমি কি আসব? আমি বললাম, না, আমি একা থাকতে চাই। আমি ফোন কেটে দিলাম। পরের দিন অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা শুরু হল। মিশরে নিকোলাসের কোনো পরিবার ছিল না। তার সব আত্মীয় গ্রিসে থাকত এবং বহু বছর ধরে তাদের সাথে তার যোগাযোগ ছিল না। আমি তাকে আলেকজান্ড্রিয়ার এক গ্রিক কবরস্থানে সোফিয়ার পাশেই কবর দিলাম। এটাই তার শেষ ইচ্ছাপত্রে লেখা ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ায় মাত্র কয়েকজন লোক উপস্থিত ছিল, যাদের বেশিরভাগই পুরনো প্রতিবেশী আর দোকানদার যারা তাকে চিনত। আমি কবরের সামনে দাঁড়িয়ে এপিটাফটির দিকে তাকালাম, যাতে লেখা ছিল, নিকোলাস পানাজিওটোপুলেস,
1943-2025 সোফিয়ার এর প্রিয় স্বামী। আমি ফিসফিস করে বললাম, বিদায় নিকোলাস, সবকিছুর জন্য ধন্যবাদ। আমাকে প্রকৃত ভালোবাসার অর্থ শেখানোর জন্য ধন্যবাদ। অন্ত্যেষ্টিক্রিয়ার পর আমি সম্পত্তি নিষ্পত্তির জন্য আইনজীবীর অফিসে গেলাম। আইনজীবী বললেন, সবকিছুই পরিষ্কার। জনাব নিকোলাস মৃত্যুর আগেই তার সব সম্পত্তি, ভিলা, দোকান, ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে লিখে দিয়ে গেছেন। এখন আইনত সব আপনার। আমি বললাম, আমি জানি। তিনি বললেন, আপনি খুব ভাগ্যবান সালমা বেগম। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি ভাগ্যবান নই। আমি শুধু তখন সেখানে ছিলাম যখন একজন ভালো মানুষের সঙ্গের প্রয়োজন ছিল। আমি ভিলাতে ফিরে এলাম। সেটি ছিল খালি আর নিঃশব্দ। আমি তার ঘরে ঢুকলাম। বিছানাটি পরিপাটি করা ছিল। সোফিয়ার সাথে তার ছবিটি এখনও টেবিলে রাখা। আমি বিছানায় বসলাম এবং ছবিটি হাতে নিলাম। তাদের খুব সুখী আর স্বপ্নীল দেখাচ্ছিল। আমি ছবিটির দিকে তাকিয়ে বললাম, আমি তার যত্ন নিয়েছি সোফিয়া, তার শেষ দিন পর্যন্ত যত্ন নিয়েছি। আশা করি তুমি আমার উপর গর্বিত হবে। পরবর্তী কয়েক সপ্তাহে আমি আমার নতুন জীবন গুছিয়ে নিতে শুরু করলাম। আমি দোকানটি বেশ ভালো দামে বিক্রি করলাম। সেই টাকার কিছু অংশ ভিলা মেরামতে ব্যয় করলাম, কারণ এর অনেক রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল। একটি ঘরকে আমি ছোট লাইব্রেরি বানিয়ে ফেললাম, যেখানে নিকোলাস আর সোফিয়ার সব বই রাখলাম। বাগানটিকে আমি সুন্দর করে সাজালাম সাদা গোলাপ গাছে, যা সোফিয়ার প্রিয় ছিল। 6 মাস পর নাদিয়া আমাকে দেখতে এলো। সে ভিলার চারপাশ দেখে বলল, বলতে হয় জায়গাটা খুব সুন্দর হয়েছে। আমি ধন্যবাদ জানালাম। সে বলল, আর তুই তো কোটিপতি হয়ে গেলি, তোর রহস্যটা যদি জানতে পারতাম। আমি বললাম, এখানে কোনো রহস্য নেই নাদিয়া, আমি শুধু একজনের প্রয়োজনে তার পাশে ছিলাম। সে বলল, তোর এত টাকা দিয়ে এখন কি করবি? আমি বললাম, এর একটি অংশ দিয়ে আমি আমার মতো সমস্যায় পড়া নারীদের সাহায্য করব, যারা মহাজনের ঋণে জড়িয়ে গেছে এবং দ্বিতীয় একটি সুযোগ চায়। তাদের জন্য আমি একটি ছোট কেন্দ্র খুলব। নাদিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুই সত্যিই বদলে গেছিস সালমা। আমি বললাম, নিকোলাস আমাকে বদলে দিয়েছে। আজ আমি এই ভিলাতে একাই থাকি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি বাগানে যাই এবং সাদা গোলাপ গাছে জল দিই। আমি বোগেনভিলিয়া গাছের নিচে কাঠের বেঞ্চে বসি এবং নিকোলাসকে স্মরণ করি। তার শান্ত হাসি, তার জ্ঞান এবং সে কিভাবে আমার হৃদয়ের ভালো দিকটি দেখেছিল, এমনকি যখন আমি নিজেও তা দেখতে পাইনি। সেই কথাগুলো ভাবি। আমি যে কেন্দ্রটি খোলার কথা দিয়েছিলাম তা খুলেছি। মোহরাম বে এলাকায় একটি ছোট কেন্দ্র, নিকোলাস ও সোফিয়া আশা কেন্দ্র। সেখানে আমরা নারীদের ঋণ থেকে মুক্তি পেতে আর নতুন করে জীবন গড়তে সাহায্য করি। মাঝে মাঝে আমি কবরস্থানে গিয়ে তাদের কবরের পাশে বসি। আমি একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে যাই এবং কবরের ওপর রাখি। তাদের সাথে আমার সারাদিনের কথা বলি, কেন্দ্রের কথা বলি, যে নারীদের আমরা সাহায্য করেছি তাদের কথা বলি। আমি নিকোলাসকে বলি, আপনি ঠিকই বলেছিলেন, নিরুপায় মানুষ খারাপ হয় না, তাদের শুধু দ্বিতীয় একটি সুযোগের প্রয়োজন হয়, আর আপনি আমাকে সেই সুযোগটি দিয়েছেন। নিকোলাসের কাছ থেকে আমি শিখেছি যে প্রকৃত ভালোবাসা সবসময় তীব্র আবেগের বিষয় নয়। মাঝে মাঝে এটি হলো কারো পাশে থাকা, প্রতিদিন কাউকে বেছে নেওয়া এবং অন্যের মধ্যে মানবিকতা দেখা, এমনকি যখন তারা তাদের সবচেয়ে খারাপ অবস্থায় থাকে। সে আমার জীবনে এসেছিল একটি চুক্তি হিসেবে, কিন্তু চলে গেছে আমার পাওয়া শ্রেষ্ঠ উপহার হয়ে। সে আমাকে শিখিয়েছে কিভাবে শর্তহীনভাবে ভালোবাসতে হয়, কিভাবে প্রতিদানের আশা ছাড়া দিতে হয় এবং কিভাবে নিজেকে ও অন্যকে দয়ার চোখে দেখতে হয়। ভিলাটি এখন আর খালি প্রাসাদ নয়, বরং এটি স্মৃতি আর ভালোবাসায় ভরা এক ঘর। আর আমি সেই নিরুপায় সালমা নই যে টাকার জন্য যা খুশি করতে প্রস্তুত ছিলাম, বরং আমি এখন সেই সালমা যে ভালোবাসা, ত্যাগ আর মানবিক মর্যাদার মূল্য বোঝে। আমি কি ভাগ্যবান ছিলাম? হয়তো। আমি কি এসব কিছুর যোগ্য ছিলাম? জানি না। কিন্তু আমি একটি জিনিস নিশ্চিত জানি, নিকোলাস আমাকে শুধু তার পার্থিব সম্পদ দিয়ে যায়নি, বরং সে আমাকে তার চেয়েও বড় এক উত্তরাধিকার দিয়ে গেছে। সে আমাকে একজন ভালো মানুষ হওয়ার ক্ষমতা দিয়ে গেছে এবং এই বিশ্বাস দিয়ে গেছে যে যারা পথ হারিয়ে ফেলে তাদের জন্য মুক্তির পথ সবসময় খোলা থাকে। আপনাদের যদি পার্থিব সম্পদ আর মানবিক সম্পদের মধ্যে বেছে নিতে বলা হয়, তবে আপনারা কোনটি বেছে নেবেন?